ফুপি এলেন দুপুরের কিছুটা আগে। এসেই ভরপেট খাওয়া দাওয়া করেছেন, মুখটাকে কেমন বিকৃত করে রেখেছেন। তন্নি ওনার পাশেও যাচ্ছে না, থাকুক ওনার মতো উনি। মুখ দেখেই বিতৃষ্ণা লাগছে, তেতো খেয়েছে নাকি সকালে। একটা মানুষের চেহারা এমন হবে কেন? বাড়ির বউকে ওনার ঘাড়ে বসে নাচছেন। তন্নি আশেপাশে গেলেই মুখ ঘুরিয়ে নিচ্ছেন কিভাবে যেন। একটা সম্পূর্ণ নতুন মানুষের সাথে এদের শত্রুতা কিসের? কোথায় মিলেমিশে থাকবে, ভরসা দেবে, তা না করে মাথায় উঠে বসে থাকা। তাদের পা ধুয়ে দেওয়ার জন্য ঘরের বউদের জন্ম হয়। আজকাল তন্নি সেটাই মনে হয়। টিনার বাড়িতে এসেছে, খাওয়া দাওয়া শেষ করে এখন ওপরে গেছে সে। তন্নি রান্নাঘরে টুকটাক কাজ করছে, তার বা চোখটা লাপাচ্ছে। দাদি বলতেন চোখ লাপানো ভালো লক্ষণ না। তন্নি একটু দুশ্চিন্তায় পড়েছে, আবার কি ঘটে কে জানে। এই কয়েক মাসে তো খুব ভালোই কেটেছে। উনি এর মধ্যে আর আসেননি। বাড়ি নাকি অনেক দূরে, এত জার্নি করতে পারেন না। ত্রিনয়ের ফুফাতো ভাই দিয়ে গেছে। ড্রয়িং রুমে ছোপায় বসেছে এখন, সাথে রোজিনাও আছেন। ধোয়া থালাটা তন্নি রাখলো সবে, এর মধ্যে ডাক এলো, বউ, ও বউ। মেয়েটা চোখ বুজে ফেললো। তন্নি আবার তত ভালো না, তাকে পীরদের খাতায় ফেলা যায় না। ভালোর সাথে সে খুব ভালো, যাকে ভালো লাগে তার সাথে মেলামেশা আড্ডাও বেশ হয়। এমনিতে দেখতে পারে না, কিন্তু ওপরে ওপরে পূজা করা লোক সে না। দাঁত চেপে হজম করলেও মুখ দেখলেই তার বিরক্তি আন্দাজ করা যায়। সে মাথায় ঘুমটা ঠিকঠাক করে এগিয়ে গেল। ওখানে গিয়ে আস্তে করে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? উনি ব্যস্ত হয়ে আওড়ালেন, না না, কি বলবো? তুমি তো আমার ধারে কাছে আসো না। বউয়ের বোধ হয় মানুষ পছন্দ না, তাই না ভাবি? রোজিনা বোকার মতো হাসলেন। তন্নি চুপচাপ দাঁড়িয়ে, মানুষ পছন্দ না হলে তাকে ডাকলো কেন? সে যেচে এসেছে, তবুও সে কথা বললো না। টিনয় বলেছে বড়দের সাথে উল্টাপাল্টা কথা বলা ভালো না। তন্নি ততটাও অবাধ্য এবং খারাপ না। ফুপি এবার আস্তে করে বললেন, তোমাদের বাড়ি থেকে সত্যি কিছু দেয়নি? গলায় সতর্কিত ভাব, যেন কেউ শুনে ফেললে মস্ত পাপ হবে। তন্নি তত ভাবলো না, খুব স্বাভাবিকভাবে বলল, আপনাদের ছেলে নাকি না করেছে শুনলাম। না করলেই কি? না করলে তো আরো বেশি দিতে হয়। তোমার বাপ নিয়ম জানে না? কিছু দিলে কি আমরা নিয়ে যেতাম? তোমারই তো থাকতো। কথা শেষে উনি মুখ ঝামটা দিলেন। অর্থাৎ তন্নির জবাব ওনার মনোপুত হয়নি, সেটা বলতে চায়নি। ফুপি মাঝপথে বলে উঠলেন, আপনার বউ দেখি মুখে মুখে উত্তর দেয়। আমাদের সময় ইট মারলেও কথা বের হতো না। রোজিনা অসহায়ের মতো তাকে, কাকে কি বলবেন তিনি? ছেলেটা বাড়িতে নিশ্চিত একটা কেলেঙ্কারি বাঁধবে। হতভম্ব তন্নি এবার বলল, আপনি জিজ্ঞেস করছেন তাই আমি উত্তর দিচ্ছি। তুমি তো ভীষণ বেয়াদব। খালি হাতে শ্বশুরবাড়িতে এলে চুপচাপ থাকতে হয়, জানো না? এত অবদ্ধতা কোথায় শিখেছো? আমি তো খালি হাতে শ্বশুরবাড়িতে আসার জন্য পাগল ছিলাম না, আমার আব্বা দিতেই চেয়েছিল। আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আপনাদের ছেলের যদি আমার কয়েকটা ফার্নিচার কিনে দেওয়ার সামর্থ্য না থাকে তবে বিয়ে করলো কেন? মহিলা হঠাৎ ফুঁসে উঠলেন, কি বেয়াদব মেয়ে আল্লাহ! শ্বশুরবাড়ির মানুষের দু একটা কথা শুনতে না পারলে তুমি কিসের মেয়ে? হ্যাঁ, মা শিখিয়ে পাঠায়নি নাকি মা নিজেও এমন? তন্নির মাথায় আগুন জ্বলে উঠল, রাগে তার পুরো শরীর জ্বলে যাচ্ছে। বিয়ে হয়ে গেলে বাবা মাকে কিছু বললেও মেনে নিতে হয়, অথচ ছোটবেলায় একবার মাকে নিয়ে কটু কথা বলায় সে নিজের সাথে একটার হাতে কলম গেঁথে দিয়েছিল। তন্নি মাথা নামিয়ে নিল, চোখ টলমল করছে। আবু কেন ঘর ভর্তি জিনিসটাকে দিল না? তার মুখে কথা আটকে এলো। আমার আম্মাকে কিছু বলবেন না। তুমি আমাকে হুকুম দিচ্ছ নাকি? বললাম না কিছু। তোমার মাকে কিছু বলার জন্য বসে আছি আমি। একটু ভদ্রতা শেখো। কোথায় কোথায় উত্তর দেওয়া থামাও। তন্নি জিজ্ঞাসা করলো, আমি যদি আমার বাড়ি থেকে সব নিয়ে আসি তবে উত্তর দিতে পারবো? ওর চোখগুলো লাল। ও ফুপি রেগে গেলেন। ভাব দেখাও না, আগে নিয়ে এসো। তন্নি সেখানে আর দাঁড়ায় না, ব্যথিত মন নিয়ে সিঁড়িতে পা দেয় সে। ঠোঁটগুলো ভেঙে আসতে চাইছে, সামান্য হোক, তবুও তো ধমক। এভাবে তন্নির সাথে কেউ কখনো ধমকে কথা বলেনি। তন্নি ঝগড়া করার মতো মেয়ে না, বেশি কথা বলা, বকবক করা, সবার সাথে মিশে যাওয়ার স্বভাব তাকে ঝগড়ুটে বানাতে পারেনি। আমা আব্বা দাদি ওকে কোনোদিন এত বাজেভাবে ধমকায়নি। তিনি নিজেও আজ পর্যন্ত গলা উঁচু করে কথা বলেনি। তন্নি চোখ মুছে নিল। একটা নিদারুণ সত্য ওর বুকে আঘাত হানলো। মেয়েরা বাঁচে বিয়ের আগ পর্যন্ত,
সে ঘরে এলো আর চলে যাবে। যেভাবেই হোক ত্রিনয় কি যেন করছিল ঘরে। তনি শব্দ করে ঘরে ঢুকলো, চোখের জল তখন নেই, কিন্তু ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। সে ঘরে ঢুকতেই ত্রিনয় জিজ্ঞাসা করলো। কি হয়েছে? তন্নি রাগ হুড়মুড় করে বাড়ল, চেঁচিয়ে উঠল সে। আমার মাথা, ছেলে হয়েছে, কোলে নেবে? ত্রিনয় নিচে সবকিছু শুনেছে। তন্নি চিৎকারে সে নিয়ন্ত্রণহীন হেসে ফেলল। দাও নেই, আমার ছেলেকে আমি কোলে নেব না। তন্নির শরীরে আগুন জ্বলল সে হাসি দেখে। সে ড্রেসিং টেবিলের সামনে থেকে চেনে নিয়ে ছুঁড়ে মারল ত্রিনয়ের দিকে। ত্রিনয় ধরে ফেলল। সে তখনও হাসছে। তন্নি আশ্চর্য হচ্ছে, এমনিতে তো কখনো হাসে না, ওকে থেকে মজা নিচ্ছে। সে এক একে পারফিউমের বোতল, কাজল, তেলের বোতল, শ্যাম্পু সব ছুঁড়ে মারল। একটাও শরীরে লাগেনি। ত্রিনয় সবগুলো ক্যাচ করেছে ক্রিকেটের বলের মতো। পাক্কা হাত, আয়নার সামনে, আর কিছু বাকি নেই। তন্নি একটা বালিশ তুলে এগিয়ে এসে মারতে লাগলো একাধারে। ত্রিনয় আটকানোর চেষ্টা করছে। কি হয়েছে বলবে তো? আহা, তন্নি মারতে মারতেই নাক টানলো। তোমার ফুপি আমাকে যা নয় তাই বলেছে, আর তুমি হাসছো? আরে আরে থামো তো আফরোজা। ত্রিনয় দুটো হাত ধরে ওকে আটকে দিল। এক হাতে ওর, দুই হাত পিঠের পেছনে দিয়ে অপর হাতটা গালে রাখলো। তারপর কথাবার্তা ছাড়াই একটা দীর্ঘ চুম্বন করলো তন্নির ঠোঁটে। তন্নি জমে গেল, শরীর বিবর্ষ হয়ে এলো। ত্রিনয় ঠোঁট সরায় না, মেয়েটার দম আটকে এলো। ঠোঁটের ওপর ঘূর্ণিঝড় চলছে। এটা কেমন চুমু! ওকে মুক্তি দেওয়া হলো আরো কিছুক্ষণ পর। ঠোঁট তখন জ্বলছে প্রায়। ত্রিনয় ওর ঠোঁটটা হাত দিয়ে মুছে দিল। চোখে তাকিয়ে প্রশ্ন করলো। কি চাই এখন? তন্নি দৃঢ় কণ্ঠে বলল। আমি চলে যাব। কোথায়? আমার কি বাড়িঘর নেই? ত্রিনয় মুখটাকে এগিয়ে নিয়ে নাকে নাক ঘষল। তোমার বাড়িঘর আমি না? তন্নি ঠোঁট কেঁপে উঠল। জানি না, ছাড়ো। ত্রিনয় ওকে ছেড়ে দিল। চেয়ারে বসে পায়ের ওপর পা রাখলো, শরীরটা এলিয়ে দিয়ে বলল। যাও। তন্নি ধূপধাপ জামা কাপড় ভাঁজ করতে লাগলো। ত্রিনয় বলল। একা একা যেতে পারবে? তন্নি চিৎকার করলো। 100 বার পারবো। ত্রিনয় বহু কষ্টে হাসি লুকিয়ে নিল। আর আসবে না? না। সত্যি আসবে না? না। ত্রিনয় উঠে দাঁড়িয়ে ফোন মানিব্যাগ নিল। চলে যেতে যেতে গলা উঁচিয়ে বলে গেল। সবুজ শাড়িটা নাও, ওটাতে তোমায় আমার লাগে। তন্নির হাত থেমে গেল, আবার চলতে শুরু করলো। আমার লাগে মানে কি? তন্নি তো তারই। ত্রিনয় চলে গেল। ড্রয়িং রুমে কেউ নেই। তন্নি বের হলো। কিছুক্ষণ পর রোজিনা ওকে দেখতে পেলেন, আটকালেন না। ওনার পুত্রবধূকে ওনার চেনা আছে, শত চেষ্টা করেও এখন আটকানো যাবে না। ফুপি এসে বললেন। ভাবি, বউকে আটকান। উনি ভয় পাচ্ছেন, ত্রিনয়কে তো চেনা আছে, তুলকালাম ঘটবে। তন্নি বাড়ি থেকে বের হয়ে দেখলো ত্রিনয় গেটের সামনে দাঁড়িয়ে। সে ভেবেছিল চলে গেছে। ত্রিনয় হাতের ব্যাগটা নিয়ে ওকে সামনে দেখালো। চলো আমি দিয়ে আসি, এনেছিলাম আমি। একা যাবে কেন? মেকআপের আড়ালে তন্নির চোখ মুখ বোঝা গেল না। বটতলা থেকে ত্রিনয় ওকে অটোতে উঠিয়ে দিল। ভাড়া দিয়ে ড্রাইভারকে বলল। আর কোনো যাত্রী তুলবেন না, কাটাবাড়িয়া স্কুলের সামনে নামাবেন। তারপর মাথা ঝুঁকিয়ে তন্নিকে ফের বলল। লাস্টবার জিজ্ঞেস করছি, সত্যি আসবে না বউ? তন্নির হঠাৎ কেমন যেন লাগে। সে মুখটা ঝামটা মেরে সরিয়ে নিল। না, তোমার ফুপিকে বলবে আমি ঘরের সব কিছু নিয়ে আসবো। ত্রিনয় হেসে ফেলল। সবেমাত্র বললে আসবে না। তন্নি আর কথা বলল না। আসবে না কেন? হাজারবার আসবে। জামাই তো ওর। তার এত ভালো জামাইয়ের সাথে অন্য কেউ থাকবে নাকি? ত্রিনয় মাথা বের করলো। অটো ছেড়ে দিল। সে সোজা হয়ে দাঁড়ালো। রাতে ঘুমাতে পারবে না, তবুও সে হাসলো। তার বউকে কিছু বলার মজা দেখুক। পুপি গিয়ে না আনলে ত্রিনয় যাবে না। সে ফোন বের করলো। আসমা রিসিভ করলো। হ্যাঁ বাবা। দাদি কোথায় মা? নূরজাহান কানে তুললেন ফোন। কিরে গোলাম, আজকে নূরজাহান রে মনে পড়ছে? জীবনও তো মনে করো না। ত্রিনয় রাস্তার দিকে তাকিয়ে বলল। তোমার নাতনি যাচ্ছে। কেন, ঝগড়া করছিস নাকি? সেটা তোমার নাতিকে জিজ্ঞেস করো। দাদাকেও গোলাম ডাকতে নাকি? হনুমাঙ্গের নাতি, মরা মানুষের নিয়া কিছু কইস না রে, কইস না, গজব পড়ব। তোমার নাতি আমার উপরে পড়লে শ্বাস নিতে পারি না। গজবের কাজ কি? নূরজাহান মুখ পাকিয়ে বললেন। বই রোজন সহ্য করবার পারো না, তুমি আমার বালের জামাই। ত্রিনয় আস্তে করে উচ্চারণ করলো। আমি তোমার নাতনির জামাই, তন্নি আফরোজার স্বামী ত্রিনয় সিদ্দিকী। নূরজাহান মুখের পানের রস ফেললেন শব্দ করে। তুই আইলি না কে রে জামাই? তোমাদের মেয়ে আমাকে একবার সাধলো না পর্যন্ত, কিভাবে যাব? ওরে বলদ, তোর হসুর বাড়িতে তুই আইবি, ওরা কও না না কর কি আসে যায়? ত্রিনয় পথের দিকে তাকিয়ে উত্তর দিল। সব আসে যায়,
তারপর ফোন কেটে বিড়বিড় করলো। আমার ঘরের রানী সে, তাকে দাসীর মতো ট্রিট করা এত সহজ, তাও ত্রিনয় বেঁচে থাকতে। তন্নির ঘরের মাঝখানে ওদের সবার আসর জমেছে। সবাই জেনেছে তন্নি ঝগড়া করে এসেছে, নইলে এমন হুটহাট আগমন কেন? চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আসমা, মইনুল আর নূরজাহান খাটে বসে আছে। তন্নি বসেছে পড়ার টেবিলের সামনে, মোহনা ফ্লোরে বসে আছে। নূরজাহান জিজ্ঞেস করলেন, জামাইয়ের সাথে লেগেছিস? তন্নির চোখ মুখ উল্টে ফেললো। তোমাদের জামাই নিজে আমাকে গাড়িতে তুলে দিয়েছে। আসমা ওর কাছে এগিয়ে এলেন। ঘরটা শুনছেন, নীরব। তিনি পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিলেন। তাহলে কে বলছে তোকে আজে বাজে কথা? তন্নির আবার কান্না পাচ্ছে। ও যে কেন আর একটু স্ট্রং হলো না? সে গলায় দলা পাকানো কান্না গিলে নিল। সংসার করলে কত কিছু সহ্য করতে হয়। আমার ফুপু শাশুড়ি আমাকে আব্বা ফার্নিচার আসবাবপত্র দিল না কেন? তাই। মইনুল ইসলাম বিব্রত হলেন না, যদিও বিষয়টা ভীষণ লজ্জাজনক। তিনি বললেন, জামাইকে চেনা আছে আমার। ওর ফুপির এত সাহস কোথা থেকে এলো আল্লাহ জানে। বেশ করেছিস চলে এসে। তোর মা বাপ এখনো জীবিত আছে, এখানে থাক কয়েকদিন। আমার মেয়ে আমার কাছেই থাকুক। কেউ কিছু না বললেও নূরজাহান বললেন রেগে গিয়ে, আরে মাগি, হাইনের ঘর করলে কত কথা শুনতে হয়। আমরা কথা শুনেই ঘর করছি। তোরে তোর জামাই কিছু বলে নাই, তবুও তুমি সোহাগী সাজো। কত মাইর খাইছি তোর দাদার হাতে। মিথ্যা বলবে না বুড়ি, ও নিজেই তো আমাকে পাঠিয়ে দিয়েছে, আটকালো না পর্যন্ত। তন্নি এ পর্যায়ে কেঁদে উঠল শব্দ করে। সে ভেবেছিল ত্রিনয় ওকে আটকাবে, অথচ নিজে এসে এগিয়ে দিয়ে গেছে। মইনুল ইসলাম উঠে দাঁড়ালেন, তন্নির মাথায় হাত বুলিয়ে নিঃশব্দে হাসলেন। কাঁদে না মা, জামাই যা করেছে ভেবে চিন্তেই করেছে। ওর বুঝ তোমার থেকে বেশি। তুমি এসেছো, যতদিন মন চায় থাকবে। উনি চলে গেলেন। নূরজাহান হতাশ চিত্তে আওড়ালেন, এমনি মেমাডাই কেই আশকারা দিছ? একটু মুখ বন্ধ করে থাকলেই হয়, সহ্য করলেই হয়। আসমা আর চুপ থাকলেন না। না আম্মা, এসে পড়েছে ভালো হয়েছে। ওখানে থেকে ঝগড়া করলে ঝগড়া বাড়তো, ওদের মুখও লাগাম ছাড়া হতো। আমার মেয়েরটাও বিয়ে যখন হয়েছে, এত সহজে কি ছেড়ে দেবে নাকি? ওকে বকবেন না। নূরজাহান আর কিছু বললেন না। ওনারও মনটা খারাপ হচ্ছে। তন্নি আশকারা পেয়ে যাবে বলে এসব বলেছেন। তিনি তন্নিকে টেনে নিয়ে বিছানায় শুয়ে দিলেন। মাথার তালুতে কতখানি তেল জল মিশিল করে মালিশ করলেন। তবুও তন্নি ঘুমাতে পারল না। নূরজাহান ওকে এক ধ্যানে দেখে গেলেন। সেদিনের মেয়েটা, বিয়ের দুদিন আগেও বিয়ে করব না বলে চেঁচামেচি করা মেয়েটা কি সুন্দর সংসার করছে। দূরে বসে থেকেও স্বামীর জন্য মন খারাপ করছে, দুশ্চিন্তা করছে। ভাত পর্যন্ত খাচ্ছে না ঠিক মতো। তন্নি কত অবুঝ ছিল। সবাই বলা বলি করতো, এই মেয়ে সংসার করবে কিভাবে? অথচ কয়েকটা মাসে সে পাক্কা গৃহিণী হয়ে উঠেছে, স্বামী সোহাগী হয়েছে। সব বুঝি বিয়ের জোর, নাকি একজন আদর্শ স্বামী পাওয়ার সুফল? এদিকে সিদ্দিকী পরিবারে আগুন লেগে গেছে। ত্রিনয়ের বাকি দুই চাচার পরিবার সহ পুরো মহল্লা জেনেছে বাড়ির বউ চলে গেছে, রাগ করে বাপের বাড়ি গেছে। ত্রিনয় ঝগড়া করার মতো ছেলে না। সামান্য কিংবা ভীষণ গুরুতর কিছু হলেও সে বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করবে না, যার জন্য বউয়ের বাড়ি ছাড়ার মতো অবস্থা হয়। গুঞ্জন শোনা গেল ত্রিনয়ের বড় ফুপি এসেছেন। সবাই নিশ্চিত উনি কিছু বলেছেন। ওনার মুখ কিছুটা লাগামহীন, তা প্রায় সবাই জানে। কিন্তু বউ চলে যাওয়ার ঘটনা বেশ বিরল। সিদ্দিকী পরিবারের বউরা স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হয় না। মেয়ের এত সাহস, কি এমন বলেছে যে একদম বাড়ি থেকে বের হয়ে যেতে হবে? তিনার বাকি দুই চাচার একজনের 3 জন ছেলে, আর একজনের 2 জন। সবার বউ আছে। ওরাও তো শুনেছে ফুপির কটু কথা। কেউ তো কখনো বাড়ি ছাড়েনি, চুপচাপ শুনেছে, নয়তো তর্ক করেছে। বাড়িতে এসে রাতে সবাই জড়ো হলো। তনির বাকি 5 যা, ভাসুর, ননদেরা, চাচি শাশুড়িরা সবাই বাড়ির সবার পাশাপাশি। ত্রিনয়ের বাবা বকাঝকা করছেন। বাড়ির নতুন বউ, ঠিক মতো তো 1 বছরও হয়নি, এর মধ্যে বউকে কথা শোনালি কেন তুই? হ্যাঁ, আমার মান সম্মান কিছু থাকবে? হ্যাঁ, ওনার গর্জনে ফুপি ততষ্ট হয়ে আছেন। এমন কোনো বউ নেই যে ওনার কথা শোনেনি। পরিস্থিতি এভাবে বিগড়ে যাবে তা ভাবনার বাইরে ছিল। জুই চাচাতো বড় ভাবিকে বলল, আমি আর আম্মু জানো কিচ্ছু বলি না ভাবিকে। আমাদের ভাবিও খুব মিশুক, একসাথে শাড়ি পরা, সাজগোজ করা, গল্প করা। ফুপি নিশ্চয়ই বড় কিছু বলেছে। বড় ভাবি নিজেও ফিসফিস করলেন, আমাদের কি কম কথা বললো? তো কতবার চলে যেতে চেয়েছি জানো, তোমার ভাইয়া দেয়নি। কতভাবে আটকে রাখতো, বলতো স্বামীর সংসার করলে একটু আধটু সহ্য করতে হয়। আমি পাশে আছি না। জুই মাথা দোলালো।
ঠিক এর জন্যই ফুপি আরও সাহস পেত। তোমরা কেউ যদি আগেই চলে যেতে তাহলে সুযোগ পেত না, আজকে এমন কাণ্ড ঘটতো না। এই মহল্লায় আজ প্রথম বাড়ির বউ বাড়ি ছেড়েছে। জুয়ের চাচাতো ভাই তাওসিফ জিজ্ঞাসা করলো, ত্রিনয় বাড়িতে ছিল না। শুনেছি কথা কাটাকাটির সময় ছিল, ভাবি গেছে ভাইয়া বের হওয়ার পর। জানি না বোধহয় এতেই তুলকালাম ঘটবে। ছোট চাচার ছেলে বউ এসে সেখানে সামিল হলো। ভাইয়াকে রেখেও তনি চলে যাওয়ার সাহস করলো। ত্রিনয় ভাইকে তো চেনা আছে, উনি চাইলে আটকাতে পারতো, তাই না? মশাই দাঁড়িয়েছিল পাশে, সে চুপচাপ শুনছে, শেষমেশ হেসে ফেললো। তোরা সব কটা বলদ। ত্রিনয় নিজে ওকে গাড়িতে তুলে দিয়েছে। আমি সদরের সামনে ছিলাম, ভেবেছি বোধহয় বেড়াতে যাচ্ছে, এসে শুনলাম এই কাহিনী। সবগুলো বইয়ের মাথায় হাত পড়লো। ভীষণ জোরে বজ্রপাত হলো বোধহয়। তিনয় নিজে এগিয়ে দিয়েছে আর সেটা কেউ জানলো না, সবাই বলা বলি করলো। দেখলে, ফুপিকে সায়স্তা করার জন্যই ইচ্ছে করে পাঠিয়েছে। তারপর নিজেদের স্বামীদের বলল, শেখো কিছু। জীবন পার করে ফেললাম কথা শুনতে শুনতে। চলে যেতে চাইলে আটকাইতে, তোমাদের ফুপিরও তাই সাহস হয়েছে। জুই মুখ ভেঙচি কাটলো। আর তোমাদেরও মুখ বেড়েছে। আমার ভাইয়ের বুদ্ধি ভালো। এখানে থাকতে থাকতে ভাবিও জবাব দেওয়া শুরু করতো। বেটার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সেখানে এক গাদা প্রশংসার বৃষ্টি হলো ত্রিনয়কে নিয়ে। সবাই চুপ হলো তখন, যখন সদর দরজা দিয়ে একটা লম্বা মতন পুরুষ দেহ ভেতর এলো। হাঁটা চলার দরুন ভঙ্গিতে সে নিঃসন্দেহে এক সুপুরুষ। দৃঢ় চোয়াল, ঘন ভুরুর নিচে ইস্পাত কঠিন দুটি চোখ জানান দিল সে এক অভিজাত বংশের পুরুষ। ত্রিনয় এসে মাঝে ঘরে দাঁড়ালো। গোষ্ঠীর সবাইকে দেখে ভুরু কুচকে তাকালো। কি হয়েছে? সবাই এখানে কেন? আফরোজা, আফরোজা। বড়রা সবাই আতঙ্কিত হলেও কাজিন মহলের সবাই ঠোঁট টিপে হাসলো। ত্রিনয়ের বাবা গমগমে গলায় বললেন, তোমার বউ চলে গেছে। ত্রিনয় আশ্চর্য হওয়ার অভিনয় করলো। তাকে দেখে বোঝার উপায় নেই যে সে সব জানে। সে জিজ্ঞাসা করলো, চলে গেছে মানে? কোথায়? উনি বোনের প্রতি দাঁত কটমট করলেন। কোথায় যাবে? বাপের বাড়ি গেছে। তোমার ফুপি ওকে যা নয় তা বলেছে। ত্রিনয় সোজা শটান দাঁড়ি, সে কঠিন স্বরে বলল, সামান্য এই কারণে চলে যেতে হবে? ওকে আমি অনুমতি দিয়েছি। দাবার গুটি এক লহমায় পাল্টে গেল। ওরা সবাই আশ্চর্য হলো। টিনা এভাবে বলছে কেন? বড় পুপির সাহস পেলেন, তিনি বলতে চাইলেন, হ্যাঁ বাবা, সেটাই তো। টিনা আটকে দিল হাত উঁচু করে। আমার ঘরের বউকে আপনারা নিজেদের মতো চালানোর ক্ষমতা পেয়ে গেছেন। ওর সাহস কতটুকু বাড়িয়ে দিয়েছেন ভাবতে পারছেন? ও আমার সাথে ঝগড়া করেনি। আমি কোনো বাহানা অজুহাত শুনতে চাই না। কেবল ঘরের বউ ঘরে চাই। তার জন্য ওর পা ধরতে কিংবা হাত, তা আমি জানি না। এই তো বাজিমাত। প্রথমের অভিনয়টুকু বেশ দারুণ হয়েছে। একেবারে তন্নির সাইডে চলে গেলে সবাই সন্দেহ করতো। টিনা সেখান থেকে চলে গেল। যেতে যেতে বলল, খাবার দাও মা। একটা ফয়সালা করতে হবে। ফুপি যা বলেছে তাও সবার কাছে স্পষ্ট। ত্রিনয়ের বাবা কঠিন স্বরে আদেশ দিলেন, তুমি কালকে রোজিনাকে নিয়ে ওকে আনতে যাবে। যদি না দেয় তারপর পুরুষরা সবাই যাবে। সবাই যার যার আশ্রয়ে যাও। সবাই সরে দাঁড়ালো। বড় পুপির অবস্থা করুন। মইনুল ইসলামকে মানানোর দায়িত্ব ওনার কাঁধে। বাকি বউরা আড়ালে খুশি হলো। একেই বলে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। এই শিক্ষা থেকে যদি পাড়ার মহিলাগুলো কিছু শেখে, তিনয় তো বেশ চতুর। জুইয়ের একটা চাচাতো বোন প্রশংসা করলো, ভাবির দেখছি রাজকপাল, আমাদের যে কবে এমন একটা জামাই হবে। শেষটুকু আফসোসের স্বরে বলল সে। জুই জবাব দিল না, চুপচাপ তিনয়কে খাবার দিতে এগিয়ে গেল। ভাবি ছাড়া সব কেমন ফাঁকা ফাঁকা লাগছে, সব থেকেও যেন কি একটা নেই। তন্নিকে রেখে বাইরে আসার পর টেনয় কল দিল। নূরজাহান কল রিসিভ করলো কপাল কুচকে। কি কবি ক গোলাম? তিনয় জিজ্ঞাসা করলো, আফরোজা কোথায়? ঘরে। ঘুমায়? নূরজাহান হতার চিত্তে মাথা নাড়লে। না রে জামাই, নাতি আমার ঘুমায় না। কি জাদু করলি রে? তিনয় স্বাভাবিক স্বরে বলল, পীড়িতের জাদু, কালা জাদু। খেয়েছে কিছু? খায় না, জোর করে খাওয়াইলাম। ওর কাছে দেই। ত্রিনয় দ্রুত বলল, না না, দিতে হবে না। ও যেন না জানে আমি কল দিয়েছিলাম। নূরজাহান টিপ্পনি কাটলেন। কেন লুকাইয়া লুকাইয়া পিরিত দেখাও? ত্রিনয় হুঁশিয়ারি দিল যেন, শোনো সুন্দরী, ওর খেয়াল রাখবা। ওর কিছু হলে সব দোষ তোমার। আচ্ছা বুঝলাম, খেয়াল রাখলে আমারে কি দিবি? ত্রিনয় ফোন সামনে এনে জানতে চাইল। নতুন জামাই লাগবে? নূরজাহানকে রাগানোর একমাত্র পন্থা। তিনি ফুঁসে উঠে বললেন, রাখ রাখ,
মোবাইল রাখ। মাঙ্গের নাতি খালি আমার মরা জামাইয়ের কাছে যায় বাড়া। টিনা অল্প হেসে কল কেটে দিল। তারপর খালি ঘরটা দেখে তার হাসিটা গায়েব হয়ে গেল। মনে হচ্ছে ঘর জুড়ে নুপুরের শব্দ পাচ্ছে। ওই তো ড্রেসিং টেবিলের সামনে বসে বেনি গাচ্ছে তন্নি, শব্দ করে হাসছে, গালে হাত দিয়ে কখনো সখনো ভাবুক হয়ে যাচ্ছে, আবার টিনার বুকে মাথা রেখে সামনে বসে হাজারটা বকবক করছে। কি আশ্চর্য! টিনা এর আগেও কত থেকেছে একা ঘরে, আজকের মতো এমন ফাঁকা তো কখনো লাগেনি। একেই বুঝি ঘর বলে, একেই বুঝি সংসার বলে। গৃহিণী বাদে সব অচল অকেজো। টিনা খুব করে তন্নির বকবকগুলো মিস করলো। খুব দ্রুত তন্নি ফিরে আসুক। কালকে পুপে না আনলে পরের দিন টিনায় যাবে। বিবাহিত পুরুষ সে, বউ ছাড়া থাকা যায় নাকি? 28 বছর তো থেকেছে, আর কত? বিছানাটা কেমন খালি খালি। ইস! বড় পুপি আর রোজিনা তন্নিদের বাড়িতে এসেছেন 11টার সময়। মেয়ের শ্বশুর বাড়ির লোকদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখা হলো না। তারপর বড় ঘরের মাঝখানে বসা হলো। মইনুল ইসলাম আর কাউকে ডাকেননি। ছোটখাটো বিষয় এসব নিয়ে ঝামেলা করলে ঝামেলা। মেয়ের বদনাম। তন্নি দাঁড়িয়েছে একপাশে, ওর পরনে হালকা খয়েরি রঙের একটা শাড়ি, ঘোমটা টেনেছে সুন্দর করে। গ্রামের বধূ, চোখে মুখে স্পষ্ট ফুটেছে। হাতে একজোড়া সোনালি চিকন চুড়ি, কানে স্বর্ণের দুল, গলায় চিকন চেন। মেয়ের সাজ পোশাক জানান দিচ্ছে বড় ঘরের বউ সে। সাধারণের মধ্যেও অসাধারণ। মুখের চমক, জ্যোতি প্রমাণ মেয়েটা স্বামীর আদুরে বধূ। সে মুখে আঁচল চেপে দাঁড়িয়েছে। বড় পুপি মুখ খুললেন। মেয়ে এসেছে ভাইজান, আমাদের সাথে নিয়ে দিন, আরেকবার আসবে না হয়। মইনুল ইসলাম কিছু বলার আগেই তিনি এগিয়ে গেলেন তন্নির কাছে, হাত দুটো আঁকড়ে ধরলেন। তুই কি পাগল বউ? কি না কি বলে ফেলেছি, এইসব মনে রাখতে আছে? চল আমাদের সাথে। তন্নি কথা বলল না। নূরজাহান বললেন, আমাদের সামর্থ্য আছে, মাইয়ারে সব দিয়া পরে পাঠামো। রোজিনা ওনার পাশে বসলেন, কাঁধে হাত রেখে বললেন, এসব কথা মনে রাখতে নেই আম্মা, বিয়ে হলে টুকটাক কথা হয়, আপনি তো সংসার করেছেন, কিছু হলেও জানেন। মইনুল ইসলাম তন্নির দিকে জিজ্ঞাসা করলেন, তুমি এখন যাবে আম্মা? তন্নি সরাসরি বলল, না। বড় পুপি ওর হাতটা ফের ধরলেন, বললেন, শোনো মেয়ের কথা, চলো মা। এই যে এখানে দাঁড়িয়ে বললাম, ফুপি আর কখনো তোমাকে কিচ্ছু বলবো না। শুধু আমি না, কেউ তোমাকে কখনো কিছু বলবে না। বললে আমি প্রতিবাদ করব। তন্নি মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। জুতো মেরে গৌদান করতে এসেছে আজ তো খান্নাস। মইনুল ইসলাম বললেন, আচ্ছা বেন, রাগ গোম্বা যেভাবে এসেছে কয়েকটা দিন থাকুক। ওনার কথা শেষ হলো না। পুপি ব্যস্ত হয়ে পড়লেন, না না, পরে এসে থাকবে। তন্নি তুই যা মা, কাপড়গুলো গুছিয়ে আন, শাড়ি পাল্টাতে হবে না, গাড়ি নিয়ে এসেছি। আচ্ছা তোমার যেতে হবে না। তোমার বোন কোথায়? মোনাকে দেখতে পেয়ে তিনি ডাক দিলেন, যাও তো মা, তোমার বোনের জামা কাপড়ের ব্যাগটা নিয়ে এসো। তিনি তন্নিকে চেপে ধরেছেন নিজের সাথে। ওনার এমন আদর দেখে ও তন্নি অবাক হচ্ছে। কি আশ্চর্য! ত্রিনয় বোধহয় ওকে এইভাবে জড়িয়ে ধরে না। কথাবার্তা বেশ হয়েছে। বেঁকে বসেছিলেন নূরজাহান। নাতনির অসম্মান হয়েছে। উনি কি এতই মিসকিন নাকি? প্রয়োজন পড়লে নিজের গয়না বিক্রি করে নাতনি শ্বশুর বাড়ির জিনিসপত্র পাঠাবেন। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তিনি। মইনুল আসমা অবাক হলেন বেশ, কেননা গত সন্ধ্যায় তিনি তন্নিকে বকাঝকা করেছেন। তন্নি কয়েক দফা কেঁদেছে, কে জানে কেন। হয়তো পরিচিত ঘরটার জন্য, নয়তো মাকে ছেড়ে যাওয়ার জন্য। কয়েকটা দিন থেকে যাওয়ার ইচ্ছে তারও হয়েছিল, কেবল ঝগড়া করে এসেছে বলে মুখ ফুটে সেটা বলেনি সে। তিনারকে আর একবার বলবে কয়েকটা দিন থাকার কথা। ওদেরকে শেষমেশ বিদায় দেওয়া হলো বিকেলের দিকে। তন্নি সিদ্দিকি বাড়িতে পা রাখলো ভয়ে ভয়ে। জুই জবা এসে জড়িয়ে ধরলো তাকে। তন্নি ফিস ফিস করে বলল, তোমার ভাইয়া কোথায় জুই? জুই একটু হেসে বলল, বিকেলে এসেছে, ঘুমাচ্ছে বোধহয়। তুমি ভয় পাচ্ছ নাকি? বাপরে, কালকে দেখে ঘূর্ণিঝড় বয়ে গেল। ফুপির ওপর করা হুঁশিয়ারি জারি হয়েছিল, আজকে তোমাকে আনতেই হবে। তন্নির বড় চাচু শাশুড়ি বললেন, কেমন যাওয়া গেলি বউ, একদিনও থাকতে পারলি না? তন্নি জবাব দিল না। এই প্রথম শ্বশুরবাড়িতে আর অস্বস্তি হচ্ছে। কাল যে ত্রিনয়কে বড় মুখে বলল আর আসবে না, এখন কি জবাব দিবে? দেখ, সে প্রথমে জুইয়ের রুমে গিয়ে ফ্রেশ হলো। তারপর বেশ ভয়ে ভয়ে ঘরের ভেতরে এলো, পা টিপে টিপে। ত্রিনয় তখনও ঘুমোচ্ছে, একটা হাত বুকের ওপর।
অপর হাতটা বালিশের ওপর, মাথার নিচে। ঘুমানোর ভাবভঙ্গি দারুণ। তন্নি বিছানায় উঠে বসলো, নাকের ওপর চোখের সামনে হাত রেখে বুঝলো লোকটা ঘুমিয়ে গেছে। তারপর শান্ত শ্বাস ছাড়লো সে। নিজেও মাথাটা বালিশে রেখে অনেকক্ষণ চেয়ে রইল গম্ভীর আর ভীষণ রাগী মুখটায়। এখন একটু বোঝা যাচ্ছে না জুই জবার ভাষায় তাদের ভাইয়া মারাত্মক রাগী, যেটা এখন পর্যন্ত তন্নি দেখেনি, ওকে দেখায় না কখনো। সবসময় বেশ আদরে আদরে রাখে বলেই তন্নি টের পায় না, কিন্তু ত্রিনয়ের গম্ভীর মুখ জানান দেয় সে কতটা রাগী। আজ পর্যন্ত কখনো মন খুলে হাসতে দেখেনি লোকটাকে। তন্নি বিড়বিড় করে, রোবট। তারপর স্বামী সুদর্শন মুখটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। আগের দিন সারা রাত তার ঘুম হয়নি এক বিন্দু। ঘুমের ঘরে ত্রিনয় টের পেল একটা সাপ তা ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে, ভীষণ গভীর আলিঙ্গন। শরীরের চেনা ঘ্রাণে ঘরের সাপটাকে চিনতে ত্রিনয়ের ভুল হলো না। সে তন্নির হাতটা ছড়িয়ে উঠে বসলো, তারপর শরীরে কাঁথা টেনে দিয়ে বিছানা থেকে নেমে যায়। আলগোছে, অবশ্য একটু হাসেও, যেই হাসি কেউ দেখে না। ত্রিনয় ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে বসলো। রোজিনা ওকে দেখে এগিয়ে এলেন, পাশে বসে শান্ত মতো বললেন। বউকে কিছু বলিস না বাবা। ত্রিনয় প্রশ্ন করলো, তোমার ননদ কোথায়? তোর চাচুর বাড়িতে গেছে। উনি পুনরায় বললেন। কিছু বলিস না বউকে, ছোট না। ত্রিনয় বলল, কিছু বলবো না মা। ওকে, কখন কিভাবে কি বলতে হবে তা আমি খুব ভালো করে জানি। একটা মেয়ে নিজের সব কিছু ছেড়ে ছুড়ে আমার কাছে এসেছে কেবলমাত্র আমার আশায়। আমি ওর একমাত্র আশা, ভরসা এবং বিশ্বস্ত কাঁধ। আমার কাছে এলেই সে যেন নিজেকে নিরাপদ ভাবে, তা বোঝানোর দায়িত্ব আমার। আমি ওকে কিছু বলবো না। তোমাদের কাছে অনুরোধ, তোমরাও কিছু বলো না। একটু থেমে সে পুনরায় শুরু করলো। নতুন বউ নবজাতক শিশুর মতো মা। যখন একটা মুসলিম ঘরে এবং একটা হিন্দু ঘরে একই সাথে দুটি বাচ্চা জন্ম নেয়, তখন তারাও জানে না তাদের ধর্ম কী। তারা দুজনে নিষ্পাপ। তারপর যখন একে একে শিশুগুলো নিজেদের পরিবারকে পুজো করতে দেখে, তখন তারাও সেটা অনুসরণ করে। একটা মুসলিম শিশু নামাজ দেখে, অর্থাৎ তাকে যা শেখানো হয় তা সে শিখবে। ঘরের নববধূ ঠিক একই রকম মা। ওরা প্রথম এসে ঝগড়া বিবাদে জড়ায় না। প্রত্যেকটা মেয়ের শখ থাকে শ্বশুরবাড়ির লোকদের সাথে মিলেমিশে থাকার। পরবর্তীতে ওদের সাথে তুমি যেরূপ আচরণ করবে সেরূপ আচরণে শিখবে। ঘরের নিয়ম বুঝবে। তুমি একবারের জায়গায় 3বার ভুল ধরলে সে আর কাজটা করতেই চাইবে না। তুমি ওকে আগলে নিলে সে নিজেও তোমাকে আগলে নেওয়ার চেষ্টা করবে। মা হওয়া যায় না, কিন্তু চেষ্টা করতে হয়। ত্রিনয় আর কিচ্ছু বলল না। সংসার যতটা সহজ দেখা যায় ঠিক ততটা সহজ না। পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন যুদ্ধ হলো সংসার টিকে রাখার যুদ্ধ। বিপরীত ধর্মী দুজনকে মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার যুদ্ধ, যার সাথে তাবত দুনিয়ার কোনো কিছুরই তুলনা হয় না। তন্নির যখন ঘুম ভাঙল তখন অনেক রাত। চারপাশে ঝিঝি পোকার অবাধ্য আলোড়ন। এক ঝাঁক জ্যোৎস্না নেমেছে বাইরে। কাঁঠাল পোকার শব্দে আশপাশ ঝুমঝুম করছে। তন্নি অভ্যাসবশত পাশে হাত বোলালো। খালি পেয়ে ঘুমের ঘরে তড়াক করে লাফিয়ে উঠে বসলো। চুলগুলো হাত দিয়ে খোপা করতে করতে পাশে তাকালো। ঘরে আলো নেই। ত্রিনয় বসেছে ল্যাপটপের সামনে। কেবল ততটুকু আলোয় ঘরটা জুড়ে। আনাচে কানাচে ভুতুরে ভাব। শাড়ির আঁচলটাও সে ঠিক করে নিল। একবার ভাবলো পেছন থেকেই কেটে পড়বে। এখানে থাকলে নিশ্চিত ত্রিনয় ওকে মেরে ফেলবে। অন্তত কয়েকটা চর থাপড় হলেও অবধারিত হয়েছে তার জন্য। তন্নি তার বিছানার অপর পাশে দিয়ে নামলো। এক পা এগোনোর আগেই অপর পাশের লোকটা বলে উঠল, কে জানি চলে গিয়েছিল। তন্নি আর একটা ঢোক গেল। খাটের মাথায় মাথাটা ঢুকে দিতে ইচ্ছে করছে। সে ভেবে পায় না এত ভয় আসে কোথা থেকে। নিজের বরকে কেউ এভাবে ভয় পায়? তন্নি আস্তে করে বলল, নিজের ঘরে ফিরে আসবো না নাকি? নিজের ঘর হলে গিয়েছিলে কেন? কেমন ভরাট গম্ভীর স্বর। হাতের আঙ্গুলগুলো তখনও কিবোর্ডে চলছে অবিরাম। তন্নি বলল, যা বলার সরাসরি বলো, ইঙ্গিত দিয়ে কথা বলছো কেন? ত্রিনয় চেয়ার ঘুরিয়ে ওর দিকে তাকালো। তন্নির আপাত মস্তক কাঁপে। তার ঠোঁট দুটো নিজের প্রতি বিতৃষ্ণার উল্টে আসে। কাল একটু বেশি অবাধ্য করেছে। কে সে জানে। ত্রিনয় নিজে গাড়িতে তুলে দিল। ভেতরে ভেতরে রেগেছিল। বাইরের হালকা হলুদাভ আলোটা চোখে লাগছে। ত্রিনয় একটা বাঁশের চিকন কুঞ্চি নিল হাতে। ওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। সেখানে তাকিয়ে থেকেই বলল, কত শয়তান মানুষ করলাম, এখন নিজের ঘরের দুশ্মন পাত্তাই দিচ্ছে না। তন্নি অপর পাশ থেকে অনুনয় করলো, পাত্তা দিয়েছি তো। তুমি এত বড় বড় ছেলে মেয়ের শরীরে হাত তুলো? ত্রিনয় বুড়ো উঁচু করলো, বলল, এদিকে এসো। তন্নি নাক টেনে বলল, তুমি আমাকে মারবে? কাছে আসতে বলছি। আর কখনো তোমার কথার অবাধ্য হব না, প্রমিস। নিজের গলাটা দেখালো সে। এই দেখো, কসম, সব সময় তোমার কথা শুনবো।
ত্রিনয় উঠে এলো। তন্নি কয়েকবার পিছিয়ে গেল। লোকটা বিছানার পাশ দিয়ে ওর কাছে এলো। আরেকটু এগোতে গেলেই তন্নি দৌড় শুরু করলো। ঘরময় ছোটাছুটি করলো দুজনে বেশ অনেকক্ষণ। তারপর তার হাতটা ত্রিনয় খপ করে ধরে ফেললো। তন্নি অসহায় চোখে তাকায়। ত্রিনয় হাতের লাঠিটা ফেলে দিয়ে ওকে কোলের ওপর বসিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসলো। তন্নির মাথার খোপা খুলে গেছে সেই কখন। দুজনেই অবশ্য হাঁপাচ্ছে, শরীর ঘেমেছে কিছুটা। ত্রিনয় কিছু বললো না। ঘামত হলুদ মুখখানি দেখে বা পাশের চুলগুলো সরিয়ে দিল আলতো করে। তারপর তন্নিকে চেপে ধরে মুখ ডুবিয়ে দিল গলায়। দাঁতের আঘাত বাড়তেই পেছনের চুলগুলো খামচে ধরল তন্নি। তার সারা শরীর অবশ হয়ে গেছে। শরীর জোড়ায় জোড়ায় খুলে যাচ্ছে আস্তে ধীরে। দাড়ির ঘষায় মরণ দশা। ত্রিনয় সেভাবেই শুয়ে পড়লো, মুখটা গলাতে রেখে প্রশ্ন করলো। কেন এলে? তন্নি সয়ে নিয়েছে ততক্ষণে, বলল। তোমার ফুপু গিয়ে তেল মালিশ করলো। আচ্ছা, কোথায়? তন্নি থতমত খায়। কোথায় আবার, উনি তো আমার বড়, মাথায় একটু তেল দিয়েছিলেন। ত্রিনয় আর একটু গম্ভীর গলায় ফিসফিস করলো। আর কখনো যাবে না। তন্নি কান্না পেল খুব। সে কাঁদলো না, স্বামীর মাথাটা বুকের ওপর নিয়ে বলল। আর যাব না। মনে থাকবে? আগে তুমি বলো, আমার সাথে আর কখনো কেউ বাজে ব্যবহার করবে না? ত্রিনয় বুক থেকে মাথা তুললো, অবাক হয়ে প্রশ্ন করলো। কাঁদছো কেন? তন্নি নাক টেনে জবাব দিল। ঘুম না হলে আমার খুব কান্না পায়। এতক্ষণ তো ঘুমোচ্ছিলে। কাল রাতে আমি একটুও ঘুমোতে পারিনি, তোমাকে ছাড়া আমি ঘুমোতে পারি না। আচ্ছা, কাঁদে না। বলতে বলতে ত্রিনয় উঠে বসলো। বসেছে তন্নি নিজেও। সে নিজের গলায় ডান পাশটায় হাত বুলিয়ে দেখলো। অনাগ্রহী গলায় বলল। ডান পাশে দিয়েছো? এটা ঢাকবো কিভাবে, কেউ দেখে ফেললে? ত্রিনয়ের দায়সারা জবাব। দেখুক। তন্নি এগিয়ে গিয়ে ওর বাহুটা জড়িয়ে ধরলো, কাঁধে মাথা রেখে জিজ্ঞাসা করলো। তোমার রাগ কমেছে? আমি কারো উপর রাগ করিনি। তন্নি হাতটা ঝটকায় সারিয়ে দিল। তারপর মুখ ঘুরিয়ে কাঁদতে লাগলো শব্দ করে। ফুপিয়ে ফুপিয়ে শব্দ শুধু ওর। ওদের গায়ে মেয়েরা রাগ করলে বর এসে নিয়ে যায়, কিন্তু ত্রিনয় তো গেল না। ওর কি এখানে অপরাধ হয়নি? রাগ করার অধিকার তো তারও আছে। পেছন থেকে ত্রিনয় পুনরায় জানতে চায়। আবার কাঁদছো কেন? তন্নি খাটের কোনায় হাত রাখলো, রাগে দুঃখে জর্জরিত কণ্ঠে বলল। সব সময় তুমিই রাগ করো। আমাদের এখানে জানো কি হয়? মেয়েরা রাগ করে বাপের বাড়ি চলে এলে বর গিয়ে রাগ ভাঙায়, নিয়ে যেতে আসে। কিন্তু আমার বেলায় তুমি গেলা না, একটা ফোনও দিয়েও খবর নিলা না। তুমি কি আদৌ আমাকে ভালোবাসো? ত্রিনয় পেছন থেকে জড়িয়ে ধরলো, কাঁধে থুতনি রেখে বলল। তোমার মান আমি যে কোনো সময় ভাঙাতে পারবো। আমি চাইলেই আজ ওখানে যেতে পারতাম, কিন্তু আমার সাথে ফিরে এলে তোমার মধ্যে একটা অনুশোচনা বোধ থাকতো। তুমি ঠিকমতো ফুপির সামনে, আম্মুর সামনে দাঁড়াতে পারতে না। আমার স্ত্রী কোনো রকম অস্বস্তিতে পড়ুক, তা আমি চাই না। ফুপু নিজে গিয়ে এনেছে তোমায়। তোমার সম্মানটা বুঝতে পারছো তুমি? আফরোজা, তুমি বোকা না। তন্নি সবটা বুঝলো, নাক টেনে জানতে চাইলো। তাহলে বলো, তুমি আমার উপর রেগে নেই? সত্যি রেগে নেই। ঘুমাবে? মাত্রই তো ঘুমোলাম। এই শোনো। বলো। আজকে চাঁদ দেখতে যাবে? কত সুন্দর চাঁদ উঠেছে। ত্রিনয় বলল। আচ্ছা চলো। কোথায় যাবে? ওরা দুজন প্রথমবারের মতো হাঁটতে বের হলো। ভীষণ গভীর রাত তখন। গলিটা পার হতে গিয়ে তন্নি দেখলো সত্যি সত্যি কতগুলো জোনাকি পোকা। কি সুন্দর সবুজ আলো চারপাশে। অনেকগুলো লাইট নিভে গেছে ততক্ষণে। আধার গলি কেবল চাঁদের রূপালী আলোয় আলোকিত হয়ে আছে। ওরা প্রথমে শোলাকিয়া মাঠে পড়লো, তারপর এলো গুরুদয়ালের সামনে। তন্নির আবদার মুক্ত মঞ্চে যাবে। কলেজের আশপাশেও সব নীরব। নরসুন্দর জলের ওপর কচুরিপানা ভেসেছে। সাদা পিরিচগুলো দেখতে ভয়ানক। তন্নি গিয়ে লোহার শিক আঁকড়ে সেখানে দাঁড়ালো। এত সুন্দর আশপাশ দেখে পুনরায় তার কান্না পাচ্ছে। ত্রিনয় দাঁড়ালো ওকে আগলে ধরে। সম্পূর্ণ গোলাকার জায়গাটা খালি। পাশের রাস্তায় কতগুলো কুকুর রাস্তার ধুলাবালিতে গড়াগড়ি খেয়ে ঘুমাচ্ছে। কয়েকটা আবার জেগে আছে। তার মধ্যে দুই একটা কুকুর হঠাৎ করে ডেকে উঠেছে। তন্নি হাতে শক্ত হাতের বাঁধনে বাঁধা পড়েছে, ভীষণ গভীর বাঁধনে। কুকুরের নিদারুণ আর্ত চিৎকারে কানে এলে সে আরেকটু ঘেঁষে আসে নিজের স্বামীর দিকে। তারপর এক ধ্যানে তাকিয়ে থাকে গোলাকার চাঁদটার দিকে। ত্রিনয় তাকিয়ে ওর দিকে। তন্নি চাঁদ দেখতে দেখতে জিজ্ঞাসা করে। কি দেখছো? আমার চাঁদকে। হঠাৎ করে বাতাস শুরু হয়। গায়ের আঁচলটা বিছিয়ে পড়ে রেলিং এর ওপর। তন্নি আলতো হেসে বুকে কিল বসায়। এসব পুরনো ডায়লগ, নতুন কিছু বলো। কি দেখছো? তন্নি ভীষণ আগ্রহ নিয়ে লোকটার দিকে তাকায়। চোখে চোখ পড়ে দুজনের। হাতের বাঁধনটা আর একটু শক্ত হলে হুট করে ওর ওষ্ঠের ওপর শব্দ করে চুমু খায় ত্রিনয়।
তন্নি চমকে উঠলো, নড়ে চড়ে উঠলো, তার নড়ে চড়ে দেয় তার নড়বড়ে দেহটা টিনা আর একটু আগলে ধরলো, গভীর স্বরে বলল, আমার বউকে দেখি, আমার জীবন সঙ্গিনীকে। তারপরে এলোমেলো বাতাসের তো তন্নির মনে প্রাণে আলোড়ন তোলে, গোটা শরীর শিরশির করে, লজ্জায় কপালে একগুচ্ছ কৃষ্ণচূড়া নামে হড়বড় করে। এসে একান্তভাবে চাঁদটাকে জিজ্ঞাসা করে, ওর মুখে বউ ডাক এত আদুরে কেন? কেন সে ডাক শুনলে জীবনে বাঁচতে চাওয়ার ইচ্ছে দ্বিগুণ হয়ে যায়? কেবল স্বামী স্ত্রী বলেই, নাকি অপ্রকাশিত না বলা এবং হতে না পারা প্রেমিক প্রেমিকা বলে? রাত বিরাতে তন্নি বোকার মতো বসে আছে। ঘটনাটা আশ্চর্যজনক বটে। সে কবে কোনদিন বলেছিল ও রেশমি চুড়ি পছন্দ। টিনার কোথা থেকে খুঁজে খুঁজে 26 জোড়া রেশমি চুড়ি এনেছে। এতগুলি চুড়ি একসাথে দেখে তন্নি অবাক হচ্ছে বারবার। লোকটা আধা পাগল নাকি? এত চুড়ি দিয়ে ও কি করবে? একটা কালার বাদ দেয়নি বোধ হয়। তন্নি তো সবগুলো রঙের নামই জানে না। সাথে চুড়ি রাখার একটা আলনাও এনেছে। সে খুশি, এর সাথে সাথে হতভগ, স্তব্ধ। টিনা মাঝে মধ্যে রাতে ঘুমানোর আগে গোসল করে। আজ কলেজ থেকে আর বাড়িতে আসেনি, এসেছে একদম রাতে। এই যে এখন অষ্টমীর দরজা খোলার শব্দ হলো। তন্নি বিছানায় বসে চুড়িগুলো দেখছে আর গুছিয়ে রাখছে। শব্দ পেয়ে সে ঘুরে তাকালো। টিনায় বেরিয়েছে সদ্য সাওয়ানা উদাম শরীর, কালো রঙের একটা ট্রাউজার পরনে, শুধু বুকের ওপর কুচকুচে কালো কতগুলো পশম তখনও ভিজে আছে। সম্পূর্ণ শরীরে ফোঁটা ফোঁটা জল। সে চুলে তোয়ালে চালাতে চালাতে এগিয়ে এলো, তারপর গলায় শব্দ করে বলল, চোখ সরাও, কখনো দেখোনি এর আগে? তন্নি সম্বিত পেয়ে লজ্জা পেলে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করলো। জামাই হ্যান্ডসাম হলে যা হয়। টিনায় জিজ্ঞাসা করলো, কি বললে? তন্নি দাঁত বের করে হাসলো। তোমাকে একদম শাহরুখ খানের মতো দেখা যায়, আমার সুদর্শন জামাই। টিনায় চোখ ছোট ছোট করলো, কাবার থেকে টি শার্ট নিয়ে পড়তে পড়তে বলল, আর তোমাকে রিনা খানের মতো। আহ, কত সুন্দর প্রশংসা করলাম, ব্যাটে বলে কি? তারপর জিজ্ঞাসা করলো, মার্কেট তুলে এনেছো? টিনায় সোফায় বসলো, ফোন উন্মুক্ত করতে করতে জবাব দিল, মার্কেটে গেলে পাগল হয়ে যেতে। হোসেনপুর গিয়েছিলাম একটা কাজে, ওখানে পেলাম। কয়েকদিন পর পর বায়না করার চেয়ে সবগুলো একবার এনে দিলাম। আর কিছু চাই? তন্নি চুরি সহ আলনাটা নিয়ে উঠে দাঁড়ালো, ড্রেসিং টেবিলে ঠিকঠাক রাখতে রাখতে বলল, চুড়ি কি আমি চেয়েছিলাম? সবগুলোর সাথে ম্যাচ করে শাড়ি এনে দেবে। এগুলো আমার খুব পছন্দ হয়েছে। তন্নির লম্বা চুলগুলো সম্পূর্ণ খোলা, তখন হাঁটুর নিচ অব্দি কালো চুলগুলো টিনার ছোপা থেকে একধানে দেখলো। কি খুঁজে পেল কে জানে, সে আর উত্তর দিল না। দীঘল কালো কেশগুলো ওর মনোযোগ কেড়ে নিল। পুরোটা ক্ষণ সে কেবল ওই চুলগুলো দেখেই গেল। পুরুষ বোধহয় তার শখের নারীর লম্বা চুল সব থেকে বেশি পছন্দ করে। ত্রিনয়ের কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠান। বৈশাখে চলে গেছে সেই কবে, এখন ওদের অনুষ্ঠান করতে মন চাইছে। কলেজের টিচাররা নিজেদের স্ত্রী সহ যাবে, তন্নিকেও যেতে হবে। তন্নি অবশ্য যেতে চাইছে না। লোক সমাগমের মধ্যে সে গিয়ে কি করবে? ত্রিনয় কথাবার্তার গ্যারাকলে পড়ে রাজি হয়েছে, সে রেডি হতে হবে। ত্রিনয় তৈরি হয়েছে, সে নিজের চুল সেট করছে। তন্নি পেছন থেকে ডাকলো, আই মাস্টার। ত্রিনয় তাকালো ঘাড় ঘুরিয়ে। তন্নি দু হাতে 2টা শাড়ি দেখিয়ে জানতে চাইলো, কোনটা পরবো? ত্রিনয় নিজের দিকে তাকালো, তার পরনে কালো শার্ট, সাদা প্যান্ট। সে বলল, কালোটা পরো। তন্নি পুনরায় ডাক দেওয়ার আগেই আবারও বলল, আর সাদা ব্লাউজ। ওর মুখটা চুপসে গেল, মিনমিন করে বলল, কিভাবে বুঝলো এটার জন্যই ডাকবো? সে শাড়িটা পরে তৈরি হলো। সেদিনের মতো খোপায় আর্টিফিশিয়াল গাজরা দিল, হাত ভর্তি সাদা চুড়ি। দুজনে রেডি হতে হতে দুপুর হয়ে এলো। কলেজের বড়রা থাকবে বলে অনুষ্ঠান শুরু হবে 2টো থেকে। তন্নি দেরি করেছে বেশি। মেয়ে যাত তো, সাজতে একটু সময় লাগবে, স্বাভাবিক। তন্নি ফের ডাক দিল, ও মাস্টার। টিনা সম্পূর্ণ শরীর রাগে জ্বলে যাচ্ছে। একটা মানুষ ঠিক কতক্ষণ সহ্য করতে পারে? ঠিক কতক্ষণ? সেই কখন থেকে কলেজ থেকে কল আসে, ওর এক সম্বোধন শুনে নিজের মাথা ফাটিয়ে ফেলতে মন চাইছে। টিনায় ধমকে উঠল। কি সমস্যা? তন্নি কেঁপে উঠল। সাজগোজ কমপ্লিট। সে হাতে থাকা দুল দুটো দেখে মিনমিন করলো, পরিয়ে দাও। বইয়ের সৌন্দর্য দেখার সময় নেই। টিনয় ধূপধাপ এগিয়ে গিয়ে দুলটা হাতে নিল, কানে পরিয়ে হুকটা এত জোরে চেপে দিল, তন্নি চিৎকার শুনল, মাগো আস্তে। টিনয় মুখ চেপে ধরলো। কি সব অশ্লীল শব্দ! ওকে আর একটা কথাও বলতে দেওয়া হলো না। টিনয় নিজের সাথে তাকে চিপকে ধরে বের হলো। তন্নির শরীরের হাড়গোড়গুলো বোধ হয় এই জায়গা থেকে নড়ে গেল। উফ বাবা, গন্ডার একটা। সেখানে গিয়ে ওরা পৌঁছালো ঠিক 1:25 মিনিটে। গান বাজনা শুরু হয়েছে। স্টেজে কয়েকজন রবীন্দ্রসঙ্গীত গাইছে, বেশ সুন্দর সুর। টিচারদের মধ্যে কাপেলদের মধ্যে মনে হলো ত্রিনয় তন্নি।
বর পরেছে কালো শার্ট সাদা প্যান্ট, বউ পরেছে কালো শাড়ি সাদা ব্লাউজ। তিনয় বা হাতে কবজিতে ঘড়ি, হাতটা পকেটে ঢুকিয়ে রাখা। তন্নিকে সবাই বেশ প্রশংসা করলো। অন্যান্য ছেলের বউদের সাথে তাকে বসিয়ে তিনয় সবার সাথে গিয়ে দাঁড়ালো, কথাবার্তা বলতে শুরু করলো। তন্নির দিকে কয়েকবার তাকিয়েছে আর চোখে। বেশ বড় কলেজ মাঠ। তন্নি সবার সাথে কথা বলার ফাঁকে এদিক ওদিক তাকালো। রাত পর্যন্ত চলবে এসব। সে এর আগে কখনো এত বড় কলেজ দেখেনি। জুই বোধহয় এখানে পড়ে না। জুইয়ের কলেজে ছেলেরা নেই, তন্নি শুনেছে। সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, কাউকে কিছু না বলে এদিক ওদিক দেখতে লাগলো। বিকেল শেষ হয়ে যাচ্ছে প্রায়। আকাশটা কমলা রং ধারণ করেছে। মেয়েটা ধীর পায়ে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে এলো খুবই নির্জন একটা জায়গায়। এখানে লোক সমাগম নেই। সে সম্বিত ফিরে পেল প্রায় আধ ঘন্টা পর। তারপর চমকে উঠলো, কোথায় এসেছে এটা? এখান থেকে এই স্টেজটা দেখা যাচ্ছে। সে যেতে পারবে অবশ্য। সময় তো খেয়াল নেই, রাত হয়ে গেছে বোধহয়। কয়েকটা গাছের পাতা নড়ে উঠলো তখন। তন্নি ভয় পেয়ে গুটিয়ে যায়। সে যেতে পারবে জেনেও সেখান থেকে গেল না। এতক্ষণ নিশ্চয় ত্রিনয়কে খুঁজতে শুরু করেছে। এক জায়গায় দাঁড়িয়ে থাকা ভালো, দেখা যাবে দুজন দুজনকে খুঁজতে গিয়ে কাউকেও পেল না। তন্নির হাতে ফোন নেই। নিস্তব্ধতা বাড়তেই ওর শ্বাস আটকে এলো। ভয়ে মেয়েটা জমে গেল প্রায়। পড়েছে আরো কালো শাড়ি, অন্ধকারের জন্য তো দেখাও যাবে না। ধ্যাত। সময় কাটলো আর কতক্ষণ, পুরোপুরি রাত হয়নি এখনো। একটা ধূপধাপ পায়ের শব্দ হলো তখন। তন্নি সেকেন্ডের ব্যবধানে পিছু ফিরল। টের পেল একটা সুঠামদেহী লম্বা পুরুষ ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে ভীষণ মজবুত করে। তন্নির পা দুটো মাটি থেকে কয়েক ইঞ্চি ওপর উঠে গেল। দম আটকে এলো। সে বুঝতে পারছে না এত পাগল হওয়ার কি আছে। তিনয় ওর ঘাড়ে মুখ গুজে রেখেছে। তন্নি পিঠে হাত রাখলো। তিনয় জিজ্ঞাসা করলো ব্যস্ত গলায়, ঠিক আছো তুমি আফরোজা? কিছু হয়নি তো তোমার? কোথায় ছিলে বলো? কত জায়গায় খুঁজেছি, একবার বলবে তো? ভয় পেয়েছিলে? এমা। তন্নির কান্না পাচ্ছে কেন? এতক্ষণ তো দিব্যি দাঁড়িয়েছিল। ওর চোখগুলো পিটপিট করছে। দিনায় তাকে কিছু বলতে দিল না। ছেড়ে দিয়ে ওর হাত আঁকড়ে ধরলো শক্ত করে। কল বাজছে। সে তন্নিকে নিয়ে হাঁটতে হাঁটতে রিসিভ করলো। ইয়েস স্যার। কোথায় আছো? আমি বাড়িতে যাচ্ছি স্যার। হোয়াট? কলেজের জুনিয়র শিক্ষক হওয়ার সুবাদে তোমাকে আলাদাভাবে প্রেজেন্ট করা হতো। তোমার ব্যবহার, শিক্ষা কৌশলে অভিভূত হয়ে শিক্ষার্থীরা তোমার জন্য ছোটোখাটো অ্যাওয়ার্ড রেখেছে। তুমি চলে যাচ্ছ কেন হুট করে? সরি স্যার, আপনাকে ইনফর্ম করতে পারিনি। আমার সাথের জন কিছুটা অসুস্থ। উনি শুধালেন। সাথের জনকে? তিনয় তন্নিকে নিয়ে এগোতে এগোতে উত্তর দিল, বেটার হাফ। শি ইজ মাই বেটার হাফ। তন্নি শুনতে পেয়ে বিড়বিড় করলো, ব্যাটার হাফটা আবার কি? ঘরটা নীরব নিস্তব্ধ হয়ে আছে। ঝড় আসার পূর্বাভাস। তন্নি বুঝতে পারছে না কিছু। গাড়িতে যখন সে বললো সে একাই ওখানে গিয়েছে, তারপর থেকে তিনয়ের মাথা খারাপ হয়ে আছে। রাগে তার কপালের পাশে রগগুলো নীল হয়ে যাচ্ছে। ঘরে এসে এক ঝটকায় ওর হাত ছেড়েছে তিনয়। সে একটু দূরে দাঁড়িয়ে মাথার গাজরা গাড়িতেই খুলে রেখেছে। খোপার অবস্থা নাজেহাল, শরীর কুটকুট করছে। তিনয় রাগে চেঁচিয়ে উঠল, তোমাকে ওখানে একা একা যাওয়ার অনুমতি দিয়েছে কে? আমি দিয়েছি? আমি বলিনি এখান থেকে উঠবে না? তন্নি মাথা নামিয়ে নিল। বলেছো? শুনলে না কেন? অ্যান্সার মি ইডিয়েট। তন্নি মনে হচ্ছে ঘরের দেয়ালগুলো পর্যন্ত কাঁপছে। সে চোখ তুললো, নিষ্পাপ কণ্ঠে আওড়ালো, তুমি এত রেগে যাচ্ছ কেন? ওখানে কি বাঘ ভাল্লুক ছিল? তিনয়ের রাগ আর একটু বাড়লো। বাঘ ভাল্লুক থাকলেও তো আমি ভয় পেতাম না। তোমার কোনো আইডিয়া আছে? আছে কোনো আইডিয়া? 40টা মিনিট, আই রিপিট 40টা মিনিট আমি পাগলের মতো ঘুরেছি। ও মাথা এ মাথা সব জায়গায় খুঁজেছি। অবশ্য তুমি বুঝবে কি, পাগল একটা। তন্নি তখনও কিছু বুঝতে পারলো না। আস্তে করে বলল, আমি বুঝিনি, কিন্তু ওখানে বিপদ হওয়ার মতো কিছু ছিল না। তিনয় ফের ধমকে উঠলো, চুপ, একদম চুপ। অনার্সে পড়ুয়া ছেলেরা তোমার থেকে বড় না? কলেজে কি হয় সে সম্পর্কে তোমার ধারণা আছে? কোনো বখাটের হাতে পড়লে চিন্তায় মরে যাচ্ছিলাম আমি। উফ। তিনয় পেছন দেয়ালে মাথা ঠেকিয়ে দিল। তখন কেমন লাগছিল সেটা কেবল সে জানে। লাস্ট ইয়ারে কয়েকটা ছেলে একদম ভালো না। আজ ওদিকটা নীরব। যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার চান্স ছিল। তিনয় তেমন কিছুই ভেবেছিল। তন্নি কি করবে ভেবে পেল না। চুপচাপ এগিয়ে গিয়ে তিনয়কে জড়িয়ে ধরলো সে। তিনয় চমকে উঠলো, কিন্তু ওকে ধরলো না। একই রকম শটান দাঁড়িয়ে রইল। তন্নি বুকে নাক মুখ ঘষলো বিড়াল ছানার মতো। বা পাশে আঙুল দিয়ে আঁকিবুকি করতে করতে বলল, আমি বুঝতে পারিনি, সরি। ঠোঁট উল্টে বলল সে। তিনয় আর থাকতে পারলো না। পুনঃ ওকে জড়িয়ে ধরলো, মাথার মধ্যশীতিতে ঠোঁট চেপে ধরলো। সরালো না। তন্নি হেসে জিজ্ঞাসা করলো, কিসের ভয় পাচ্ছিলে? কিছু হয়ে গেলে মইনুল ইসলামকে কৈফিয়ত দিতে হবে, এটার ভয়? তিনয় ঠোঁট সরালো। আরেকটা তুমি পাওয়ার ভয়। আরেকটা আমি? তন্নি বুক থেকে সরে এলো, বিস্ময় নিয়ে বলল,
আমি না থাকলে তুমি আরেকটা বিয়ে করবে? ত্রিনয় দায়সারাভাবে বলল। হ্যাঁ, বউ ছাড়া থাকবো কেন? তন্নি কষ্ট পেয়ে বলল। আমার থেকে কত সুন্দর সুন্দর মেয়ে আছে। তার কথা শেষ হলো না, ত্রিনয় আটকে দিল। কিন্তু তুমি নেই। আমার মতোই কেন? আমি কেমন? পাগল, ঘাটতেরা। তন্নি চোখ কুচকে নিল। আমি ঘাটতে এটা না। ত্রিনয় ওকে টেনে নিজের কাছে আনলো, বলল। সেটাই তো, তুমি আমার বাধ্য বউ বটে। এরকম বাধ্য বউ কোথায় পাবো? হ্যাঁ, তন্নি অবশ্যই ত্রিনয় বাধ্য বউ। সে কখনো ত্রিনয় অবদ্ধ হয়নি, ভালো খারাপ সবকিছু নিশ্চপে মেনেছে। তন্নি তাই খুশি হয়ে গেল। আমার মতো বউ পাবেই না, বিয়ে করার চান্সও নেই। ত্রিনয় ওকে ঘুরিয়ে মাথার কোপাটা খুলে ফেললো, লম্বা চুলগুলো সেদিনের মতো গলায় পেঁচিয়ে ধরলো, জিজ্ঞাসা করলো। মেরে ফেলি? তন্নি বিরক্ত হলো। চুলে কি পেয়েছো? চুল কেটে ফেলবো? তাহলে নিশ্চিত মেরে ফেলবো। কেন? চুল তো আমার। তোমার না, আমার। তন্নি ফের জিজ্ঞাসা করলো। কারণ? ত্রিনয় চুলের ভাঁজে নিজের মুখ গুজে দিল, বড় করে শ্বাস টানলো, মাদক মেশালো, নেশালো কণ্ঠে বলল। তোমার চুল আমার পছন্দ ভীষণ। তোমার খোপা আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ ফুলদানি। তন্নি চুপচাপ মুগ্ধ হয়, তারপর অবাক হয়ে প্রশ্ন করে। আই, তুমি নেশা করেছো? মদ খেয়েছো? ত্রিনয় ওকে দিয়ে ধূপ করে বিছানায় শুয়ে পড়লো, চোখ দুটো ঘোলা লাল। তন্নি ভয় পেল। তোমার চোখ লাল কেন? ভালোভাবে তাকাও। ত্রিনয় আধো চোখে তাকিয়ে থেকে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ত্রিনয়কে ভয় পেলা শাস্তি স্বরূপ তন্নি সেদিন কতগুলো আদরের চিহ্ন পেল শরীরে। ফের প্রথম রাতের মতো সারা রাত নির্ঘুম কাটলো তার। উন্মাদ বরকে সামলাতে গিয়ে ভীষণ হিমশিম খেলেও সে মানিয়ে নিল। জ্যোৎস্নার আলোয় একটা সুখী পরিবার এসে ওর দোরগোড়ায় দাঁড়ালো। তন্নি স্বামীর মাথা বুকে নিয়ে চোখ বুঝলো।